নির্ভীক ভাইকে অনেক বছর ধরে ভালোবাসি আমি। সে আমার প্রথম অনুভূতি, আমার প্রথম প্রেম, যাকে নিয়ে আমি বুনি হাজার খানিক স্বপ্ন। তদ্রূপ আমি তার কাছে সবচেয়ে জঘন্য, যার ছায়াকেও ঘৃণা করেন তিনি। তবু ছাড়ি না এই পিছু, পড়ে আছি দাঁত কামড়ে। লাইফ থেকে একটা বছর পিছিয়ে গেলাম, শুধু তাকে একটু দেখার লোভে। দ্বিতীয় প্রেমিকের জন্য আমি আমার প্রথম প্রেমিককেও খুন করে এলাম। ওহ, যখন ছটপট করছিল তখন আমি কি শান্তি পাইছিলাম বলে বোঝানো যাবে না। আশ্চর্য হলেও সত্যি, এর শরীর থেকে কোনো রক্ত বের হয়নি। কী সব বলে যাচ্ছিস? অনিকাকে খুন করেছিস তুই? প্রথম প্রেমিক মানে বুঝিসনি? না। নিজের হেয়ালি পানায় নিজেরই তাচ্ছিল্য হাসরে অনিন্দিতা। জীবন তাকে হেলার বেলায় ঘুরাচ্ছে। আকাশের মতো বিশাল তার জীবন, যার কোনো কূল কিনারা নেই। একটু করে শ্বাস ফেলে বলে, পড়াশোনা হলো আমার প্রথম প্রেমিক, যাকে নিজ হাতে খুন করলাম আমি, শুধুমাত্র আমার দ্বিতীয় প্রেমিক তথা না হওয়া প্রেমিকের জন্য, যাকে সোজা বাংলায় একপাক্ষিক প্রেম বলে। কথাটা বলেই ব্যঙ্গ হাসল অনিন্দিতা। ইন্তেহার ভেতর থেকে দীর্ঘশ্বাস বের হয়ে আসলো। মেয়েটার পাগলামি আর নেওয়া যাচ্ছে না। অবাক হয়ে বলল, শুধুমাত্র নির্ভীক ভাইয়ার ভার্সিটিতে পড়ার জন্য একটা বছর গ্যাপ না দিলে ও পারতি? তোর ভালোবাসার ছিটে ফোঁটা বুঝিনি উনি। তারপরও কেন পড়ে আছিস? ভালোবাসা হলো দীর্ঘমেয়াদী স্যারামি। এই স্যারামির করতে সবাই পারে না। ভালোবাসলে ইগো রাখতে হয়, দাঁত কামড়ে পড়ে থাকতে হয়। তাই বলে একটা মেয়ে হয়ে এভাবে আর কতদিন পিছে পিছে ঘুরবি? কেন? কোনো বিধানে লেখা আছে প্রেমের জন্য শুধু ছেলেরাই স্যারামি করতে পারবে আর মেয়েরা পারবে না? ইন্তেহা একটু থামল। অনিন্দিতার হাত দুটো মুঠোবন্দি করে বলল, আমি সেটা বলিনি অনি। ইন্তেহা, তুই হয়তো আমার সঠিক সাজেশনই দিচ্ছিস, কিন্তু বিশ্বাস কর, আমি নিজেকে দমিয়ে রাখতে পারছি না। চেষ্টা করছি, লাভ হয়নি। প্রেমের আগুনে দগ্ধ হতে বেশ ভালোই লাগে। কষ্ট নিয়ে বাঁচতে শিখে গেছি আমি। এটা ঠিক নয় অনি। আমি তো ওনার ওপর জোর খাটাচ্ছি না। তাহলে সমস্যা কোথায়? আমি তো আমার মতো করে নিজেকে কষ্ট দিচ্ছি, যদিও এটাই আমার কাছে সুখ কিংবা প্রাপ্তি। কথাটা নিছকই তাচ্ছিল্যের স্বরে বলল অনিন্দিতা। লেকের ধারে বসে গসিপ করছিল দুজনে। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে বেশ ভালোই লাগছে। অনিন্দিতা আকাশের দিকে তাকালো। রৌদ্রময়ী আকাশটাকে মেঘ কেমন ঢেকে নিয়েছে, তবুও আকাশ সুন্দর। ঠিক তেমনিভাবে প্রিয় মানুষটার শত অবহেলার পরও মানুষটা প্রিয়ই থেকে যায়। অনুভূতি ছাপিয়ে যদি পারো ঘৃণা করতে, তাহলেই তুমি হবে সেরা।
না হলে জীবন বিষাক্ত নীল বেদনায় ছেয়ে যাবে। ইন্তেহা অবাক দৃষ্টিতে অনন্দিতার দিকে তাকালো। স্টাইলিস্ট, বুদ্ধিসম্পন্ন, প্রতিবাদী, সুপার ইগো নিয়ে বড় হওয়া মেয়েটা আজ কতটা পরিবর্তন হয়েছে। শুধু ভালোবেসে সহ্য করে নিচ্ছে হাজারো বেদনা। কি ভয়ঙ্কর অনুভূতি নিয়ে বেঁচে আছে। ভালোবাসা একই শক্তি। ইন্তেহা দীর্ঘশ্বাস ফেলল। নির্ভীক কেন যে উপেক্ষা করে মেয়েটাকে। কোনো দিকের কমতি তো নেই, তবুও অনিন্দিতা অসহায়। হয়তো এটাই নিয়তি, কারণ মানুষ কখনই পারফেক্ট হয় না। ইন্তেহা ঘড়িতে টাইম দেখল, 4:40 বাজে। মেয়েটা হুমুগুড়ি উঠিয়ে গেল। আজ রক্ষা নেই, বাসায় গেলে নিশ্চয়ই মা কেলানি দিবে। অনিন্দিতা ইন্তেহার চঞ্চলতা অনুভব করল, তবুও তাকানো না। আমি যাই রে অনি, আজ আম্মু নির্ঘাত খুন্তি হাতে মারবে। তুই তাড়াতাড়ি চলে যাস। অনিন্দিতা উত্তর করল না। ইন্তেহা ছুট লাগালো। ভার্সিটি শেষ হয়েছে, 2টো বাজে। এত দেরির জন্য আজ মার খেতেই হবে। ব্যাগ থেকে একটা ছবি বের করলো অনিন্দিতা। ছবিটায় ছিঁড়ে ফোঁটা পানি পড়তেই ব্যস্ত হয়ে পানিটুকু মুছে নিল। কিছুক্ষণ তাকিয়ে রইল। চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়তেই ডান হাতের তর্জনী দিয়ে মুছে নিল তৎক্ষণাৎ। নির্ভীক, মাহতাব আর কতদিন? খুব বেশি চাওয়া তো ছিল না, শুধু একটু কাছাকাছি থাকতে চেয়েছিলাম। রোজ আপনার মায়া ভরা মুখটা দেখতে চেয়েছিলাম। মাদক দ্রব্যের মতো কণ্ঠটা আঁকড়ে ধরতে চেয়েছিলাম। সেটাও সহ্য হলো না। আপনি ইচ্ছে করে এনএসইউতে জব নিলেন। খুব ভালো করেই জানতেন আমি এনএসইউতে চান্স পাবো না। এত দূরত্ব নিয়ে থাকতে চান আপনি? কখনো আপনার কাজে ব্যাঘাত ঘটিয়েছি? শুধু একবারই বলেছিলাম ভালোবাসি। তার শাস্তি স্বরূপ আমাকে পরাণই ছেড়ে দিলেন। অনিন্দিতা থামল, 2 চোখ মুছে নিয়ে উঠে দাঁড়ালো। ছবিটা সযত্নে রেখে দিয়ে হাঁটা লাগলো। 1 বছর কেন 10 বছর গ্যাপ দিতে হলে দিবেও, তবু এনএসইউতেই অ্যাডমিশন নিব। সন্ধ্যা 6টার দিকে বাসায় ফিরল অনিন্দিতা। শাহানা বেগম দরজা খুলতেই অনিন্দিতার ভেতরে চলে আসলো। এত দেরি হলো কেন অনি? একটু কাজ ছিল আম্মু। তোর সিদ্ধান্ত এখনো বদলাবে না। বহুবার বলছি আম্মু, এনএসইউ ছাড়া বাংলাদেশে আর কোনো ভার্সিটি নেই। আমার ফার্স্ট চয়েস ওইটাই। একটা বছর গ্যাপ দিব, একটু খারাপ লাগবে না তোর? আচ্ছা, যদি পরের বছরও এনএসইউতে চান্স না পাস? অনিন্দিতা উত্তর দিল না। টেবিল থেকে পানি নিয়ে 3 ঢোকে পান করল। শাহানা রেগে গিয়ে বলল, এটা কি রকম পাগলামি? চান্স না পেলে আবার গ্যাপ দিবে? অনি, রাগ দেখিয়ে লাভ নেই আম্মু। তুমি জানো আমি প্রচণ্ড জেদি। শাহানা ক্যাবিনেট থেকে ফলোয়ার ভাসটা ছুঁড়ে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে কয়েক টুকরো হয়ে ভেঙে গেল। অনিন্দিতা সেদিকে পাত্তা দিল না।
ব্যাগ নিয়ে সোজা নিজের রুমে চলে আসলো। ফ্ল্যাশব্যাক। আপনার বয়স মাত্র 17। অনন্দিতা, প্রেমের বয়স হয়নি এখনো। পড়াশোনার মনোযোগী হন। নির্ভীকের কণ্ঠে মাথা নিচু করে নিল অনিন্দিতা। কলেজের অ্যাডমিশনের জন্য নির্ভীক তাকে পড়াতে আসে। নির্ভীক হলো ওদের প্রতিবেশী। ওদের ফ্ল্যাটের অপোজিটেরই থাকে। অবশ্য পুরো বাসাটাই নির্ভীকদের। বহু বছর আগে কোনো এক কারণে ফ্ল্যাটটা বিক্রি করেছিলেন নির্ভীকের বাবা আজমল আহমদ। কথা বলছেন না কেন? ভাইয়া, আমি তো প্রেম করি না। আপনি আমার থেকে ছোট। অনিন্দিতা, আমি আপনাকে পড়াই, আপনি আমাকে পড়ান না। কিন্তু পড়াশোনায় মনোযোগী হন। চোখ এত ঘোরে কেন? অনিন্দিতা মাথা নিচু করেই রইল। নির্ভীক প্রচণ্ড রেগে আছে, তবে নীরবেই তা মেটাচ্ছে। সপ্তাহখানেক অনিন্দিতা নিজেকে দমিয়ে রাখতে পারলে ও সাদা শুভ্র পাঞ্জাবি পরা নির্ভীককে দেখে নিজেকেই দমাতে পারেনি। জুম্বার নামাজ পড়ে এসেছে মাত্র। মাথার টুপিটা খুলেই অনিন্দিতাকে পড়াতে এসেছে। অনিন্দিতা হারিয়ে যায় নির্ভীকের মাঝে। নির্ভীক প্রচণ্ড রেগে যায়। টেবিলের ধুম করে আওয়াজ হতেই অনিন্দিতা চোখ নামিয়ে নেয়। অপ্রস্তুত বোধ করে, তবুও বলে, আমি আসলে কোনো অজুহাত চাই না। আপনি জানেন না আমি বিদেশ থেকে পড়াশোনা করে এসেছি। সেখানে সব রকমের মানুষের সাথে চলতে হয়েছে। 23 বছর পার করেছি, চোখে কালো কাপড় বেঁধে নয়। নির্ভীক ভাইয়া, আমি আসলেই আপনার পছন্দ করি। অনিন্দিতা। নির্ভীকের চিৎকারে অনিন্দিতা কেঁপে উঠল। নিজের ভুলটা বুঝতে পারে নির্ভীক। গলা নামিয়ে বলে, আপনি নিজেকে সংযত রাখুন অনিন্দিতা। আপনাকে আমি ভালোবাসি। নির্ভীক, আমার সাথে এমন কেন করেন? বড় হওয়া সত্ত্বেও সব সময় আমাকে আপনি বলে সম্বোধন কেন করতে হবে? রাগে কটমট করতে থাকে নির্ভীক। মেয়েটাকে বুঝিয়ে কোনো লাভ হবে না। অনিন্দিতার কথায় উত্তর না দিয়ে নির্ভীক চলে যায়। অনিন্দিতা কষ্ট পায়, নীরবে চোখের পানি ফেলে। সারা রাত কাঁদে, নিজের প্রিয় নোটটাতে লেখালেখি করে। ভালোবাসে নির্ভীক। পরের দিন সকালের ঝড়টা অনিন্দিতার হৃদয়কে ব্যথিত করে। নির্ভীক আর তাকে পড়াতে পারবে না শুনে বিরাগ হয়ে ধরা গলায় বলে, নির্ভীক ভাইয়া, আমাকে আর পড়াবে না? ছেলেটা তো ভালোর জন্যই কয়দিন পড়িয়েছে। তোর আঙ্কেলই পড়াতে বলেছিল। তোর পড়ার জন্য ছেলেটা ঘোরাঘুরিও করতে পারেনি। এখন একটু বিরতি চায়। অনিন্দিতা বুঝতে পারে বিষয়টা পুরোই মিথ্যা। আঙ্কেল পড়াতে বলেছে তাই নির্ভীক পড়াতে এসেছে। এটা সত্যি হলেও না পড়ানো অজুহাতটা সম্পূর্ণ মিথ্যে। ভালোবাসি বলাতেই নির্ভীক তাকে পড়াবে না আর। অনিন্দিতার
কোচিংয়ে যাওয়া হলো না সেদিন। সারাদিন কেঁদে বুক ভাসালো। এখন নির্ভীককে নিয়ম করে দেখতেও পারবে না। মাঝে কেটে যায় একটা সপ্তাহ। অনিন্দিতা ছলে বলে কৌশলে নানান বাহানা দিয়ে নির্ভীকদের বাসাতে যাওয়া শুরু করে, কিন্তু একবারও দেখা পায়নি। আজ আবার যাব। কলিং বেল চাপতেই চারুলতা আহমদ দরজা খুলে দিলেন। অনিন্দিতাকে দেখে এক গাল হাসলেন। হাতের ইশারায় বললেন, অনি যে আয় আয়, ভেতরে আয়। অনিন্দিতা ভেতরে গেল। সোফাতে আয়েশ করে বসতেই চারুলতা কিচেনে চলে গেলেন। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ফ্ল্যাটটা দেখতে লাগলো। বেশ দামি জিনিসপত্র গোছানো ফ্ল্যাটে। ফ্ল্যাট বললে ভুল হবে, কারণ ফ্ল্যাটটা দোতলা মডেলের, অর্থাৎ ডুপ্লেক্স বাসার মতো করে করা। অনিন্দিতা উকি ঝুঁকি মারতেই লাগলো। এখান থেকে নির্ভীকের রুমটা সরাসরি দেখা যায় না। মিষ্টি হাতে চারুলতা ফিরে আসলেন। অনিন্দিতা হেসে তাকালো। একটা মিষ্টি খেয়ে আর খেলো না, কারণ ছানার মিষ্টি ওর পছন্দ নয়। গলায় আটকে যায়। এই বাটিতে কি এনেছিস অনি? আম্মু মুরগির মাংস পাঠালো আন্টি। আজ নাকি তুমি খাসির মাংস রান্না করছো? আর নিহাল ভাইয়া না খেয়ে বেরিয়ে গেছে। আর বলিস না, ছেলেটা হয়েছে এক পাগল। খাসির মাংস একটুও পছন্দ করে না। রান্না করলে সেদিন ভাত না খেয়ে চলে যায়। অনিন্দিতা একটু হাসল। আনমনেই বলে উঠল, আমিও তো খাই না। চারুলতা মাংসের বাটিটা নিয়ে রেখে দিলেন। তারপর অনিন্দিতার পাশে বসে বললেন, শুনেছি তুইও নাকি খাসির মাংস পছন্দ করিস না? হ্যাঁ, একদম বাজে লাগে। পুরো নিহালের মতো করে বললি। ইস, আমি তো ভুলেই গেছি চুলায় তরকারি বসিয়েছি। এই ছেলেটার জন্য আবার রান্না বসাতে হয়েছে। আমি যাই রে অনি। চারুলতা চলে গেলেন। অনিন্দিতার মনে মনে খুশি হলো। সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। ডান দিকের করিডোর দিয়ে গেল। 2 নাম্বার রুমটায় নির্ভীকের। অনিন্দিতা পা টিপে টিপে হাঁটা লাগলো। এত সতর্ক হয়েও কোনো লাভ হলো না। সামনে পিলারের সাথে ধুম করে বাড়ি খেলো। মাথায় হাত বুলিয়ে আবারও হাঁটা লাগলো। নির্ভীক তার ঘরে অন্য কারো যাওয়া একদমই পছন্দ করে না। অনিন্দিতা তাই উকি মারল। পুরো ঘর ময় চোখ বুলিয়েও নির্ভীককে দেখতে পেল না। বেজায় মন খারাপ নিয়ে ফিরে আসলো। মাঝপথে এসে চোখ চকচক করে উঠল। এ সুযোগ হাতছাড়া করার কোনো মানেই হয় না। মনের আনন্দে নাচতে নাচতে নির্ভীকের ঘরে প্রবেশ করল। প্রথমেই বেডে শুয়ে পড়ল। ফ্যানের দিকে তাকিয়ে আনমনেই হাসল। বালিশ দুটো কোলে নিয়ে বসে পড়ল। কিছুক্ষণ এভাবেই থেকে বালিশের নাক ডুবিয়ে দিল। এই বালিশেই তো নির্ভীকের শরীরে গন্ধ লেগে আছে। প্রাণ ভরে নিঃশ্বাস নিল মেয়েটা। এত সুখ সুখ অনুভূতি হচ্ছে।
সাইড টেবিলে থাকা নির্ভীকের হাস্য উজ্জ্বল ছবিটা বুকে চেপে ধরল। ছেলেটাকে এত ভালোবাসা কেন, এত মায়া কেন এই ছেলেটার মাঝে? নিজের প্রশ্নের নিজেই হাসল। হঠাৎ চোখ পড়ল নির্ভীকের বুক স্লেবে, শতেক বই রাখা সেখানে। তবে সব থেকে আকর্ষণ করছে গাঢ় নীল রঙের ডায়েরিটাতে। প্রচণ্ড আগ্রহে মেয়েটা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। কিছুক্ষণ এভাবেই কেটে গেল। নির্ভীকের ছবির ফ্রেম থেকে ছবিটা নিয়ে লুকিয়ে নিল। এই ছবিটা খুব যত্নে রাখবো সে। বুক স্লেব থেকে ডায়েরি। অব্যক্ত প্রিয়তমা ফাতেমা তুজ, পার্ট 2। তুমি আমার ভীষণ প্রিয়, ঠিক যেন কাশফুলের ঘেরা কিংবা রক্ত জবার মেলা। তুমি হাসলে হাসে রৌদ্রময়ী আকাশ, তুমি কাঁদলে আকাশও কাঁদে, নামিয়ে দেয় ধরা। তোমার নামে লিখেছে কবিতা, লিখেছে হাজারো গান, কখনো শোনেনই হয়নি কবে জোড়াবে প্রাণ। তুমি কি জানো প্রিয়তমা আমার মনের করুণ অবস্থা? কখনো কি শুনেছ এ বুকের ধুকপুকানি? কখনো? অনিন্দিতা আর পড়তে পারল না ডায়েরিটা। টেনে নিয়ে গেল নির্ভীক। চোখ দিয়ে যেন অগ্নি ঝরছে। ভয়ে এক হাত পিছিয়ে গেল মেয়েটা। ডায়েরিটা উল্টিয়ে রেখে দিল নির্ভীক। অনিন্দিতা বারবার ফাঁকা চোখ গিয়েছে। নির্ভীকের চোখে মুখে ভয়ঙ্কর রাগ। স্পষ্ট হলেও অতি শান্ত কণ্ঠে শুধালো, এখনো কেন এসেছেন অনিন্দিতা? অনিন্দিতা উত্তর দিল না। ভয়ে তার শরীর ঠান্ডা হয়ে গেছে। নির্ভীক আবার বলল, ডায়েরিতে হাত দিয়েছেন কেন? অন্যের জিনিসে হাত দেওয়ার আগে পারমিশনের প্রয়োজন হয় জানেন না? আমি আসলে কতটুকু পড়েছেন? বেশি নয়, শুধু প্রথম পৃষ্ঠা অবধি। কিন্তু তার আগে আপনি অনেক বেশি পড়ে ফেলছেন। আমার জিনিসে অন্য কারো হাত দেওয়া একদমই পছন্দ নয়। আপনি আমার রুমে কেন এসেছেন? আমি দেখতে এসেছিলাম আপনাকে। দেখা হয়ে গেছে? অনিন্দিতা মাথা ঝাঁকালো। ঝাঁঝালো স্বরে নির্ভীক বলল, তাহলে এখনো দাঁড়িয়ে আছেন কেন? নির্ভীক ভাইয়া, এখানে থেমে যান। আপনি অন্যায় করছেন। এই রকম কিছু আবার ঘটলে আমি কঠোর হতে বাধ্য হব। এখনই বেরিয়ে যাবেন। অনিন্দিতা ছল ছল নয়নে কিছু বলবে তার আগেই নির্ভীক বলল, কোনো কথা নয়, এখনই চলে যান। অনিন্দিতা এক পলক তাকালো। নির্ভীক তার দিকে ফিরেও তাকালো না। চাপা কান্না নিয়ে অনিন্দিতা স্থান ত্যাগ করল। বর্তমান অনি, এই অনি, কফিটা নিয়ে যা, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। শাহানার ডাকে চোখ মুছে নিল অনিন্দিতা। অপুষ্টন স্বরে বলল, আসছি আম্মু। কিচেন থেকে কফি নিয়ে আবার রুমে চলে আসলো। মাথাটা কেমন ঝিমঝিম করছে। কফি কাপে চুমুক দিয়ে বই নিয়ে বসলো। সামনের বছর অ্যাডমিশন টেস্টে যে করেই হোক সিলেক্টেড হতেই হবে।
আন্টি, আমি সর্বোচ্চ চেষ্টা করব। তবে অনিন্দিতা, বুঝলেই হয়। দেখো বাবা, কিছু করতে পারো কি না। মেয়েটা এমন অবুঝ তো ছিল না, আজকাল বেখেয়ালি হয়ে গেছে। এই তো সকালবেলা চা বসিয়ে অন্যদিকে তাকিয়ে কি যেন ভাবছিল, একটুর জন্য আগুন লেগে যায়নি। বিকালে কফি ফেলে হাত পুড়িয়ে ফেলল। এমন করলে তো বড় সড়ো অঘটন ঘটে যাবে। হ্যাঁ, আমি বুঝবো যাতে অন্য ভার্সিটিতে অ্যাডমিশন নেয়, তারপর দেখি অনিন্দিতা কি করে। শাহানা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। যদি মেয়েটার একটু সুবুদ্ধি ঘটে। এনএসইউতেই কেন অ্যাডমিশন নিতে হবে? দেশে আরও অনেক ভার্সিটি রয়েছে, কিন্তু না, সেগুলোতে হবে না। গভীর মনোযোগেই বই পড়ার কথা থাকলেও বই পড়ছে না অনিন্দিতা। আধ খাওয়া কফিটাও ঠান্ডা হয়ে পড়ে আছে, দু চোখের কোনো পানি জমেছে। চাঁদের দিকে তাকিয়ে আছে সে। নির্ভীক মাহতাব, এর মাহতাব শব্দের অর্থ চাঁদ। নির্ভীক তার কাছে চাঁদই রয়ে গেছে। আর অনিন্দিতা হলো সেই গরিব ব্রাহ্মণ। অবশ্য সেটাও ভুল, কারণ গরিব ব্রাহ্মণ রোজ নিয়ম করে চাঁদকে দেখতে পায়। চাঁদ তার থেকে লুকিয়ে থাকে না, আর নির্ভীক তার থেকে লুকিয়ে বাঁচে। প্রায় 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছে নির্ভীক। একজন জলজ্যান্ত মানুষ যে তারই রুমে উপস্থিত, সে দিকে খেয়াল নেই মেয়েটার। তার ভাবনা জুড়ে নির্ভীককে না পাওয়ার বেদনা। 4টে বছর ধরে যার জন্য মরিয়া হয়ে উঠেছে, প্রায় 3টে বছর ধরে পাগল প্রায় অবস্থা। অথচ নির্ভীক তার দিকে ফিরেও তাকায় না। নির্ভীক খ্যাক করে কেশে অনিন্দিতার মনোযোগ পাওয়ার চেষ্টা করল। অনিন্দিতা ঘুরে তাকাতেই বলল, আপনি নাকি 1 বছর গ্যাপ দিচ্ছেন অনিন্দিতা। অনিন্দিতা উঠে দাঁড়ালো। নির্ভীককে নিজের ঘরে আশা করে নিয়ে ও বিস্ময়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা। নির্ভীক ভুরু কুঁচকে তাকালো। আমার কথা শুনতে পাচ্ছেন অনিন্দিতা? অনিন্দিতা হকচকিয়ে উঠলেন। জামা টেনে নিয়ে ভালো করে ওড়না পেঁচিয়ে বসল। জি। এটা কি ঠিক হচ্ছে? কেন ঠিক নয়? নির্ভীক ঘুরে দাঁড়ালো। অনিন্দিতা টেবিল থেকে বই নিয়ে গিয়ে চোখ পড়ল বুকের স্লেভে। মুহূর্তেই রাগ উঠে গেল। প্রতিটা বই ঘেঁটে দেখল লাগানো। অবাকের চরম পর্যায়ে অনিন্দিতা। নির্ভীকের ঠোঁট দুটো কাঁপছে। একটা বই মেয়েটার দিকে এগিয়ে দিয়ে রাগ মিশ্রিত কণ্ঠে বলল, এই সব কি? কি আমার সাথে মজা করছেন? মজা কেন করব, এগুলো তো বই। টেবিলের উপর দুম করে বইটা রাখল। 8টা বই বের করে নিয়ে বলল, প্রতিটা বই প্রেম নিয়ে লেখা। পড়াশোনা বাদ দিয়ে এইসব পড়েন আপনি? আর এই জন্যই তো মাথায় পোকাগুলো নড়ে চড়ে ওঠে। আপনি কি করে জানলেন এইসব প্রেমের বই? নির্ভীক হতচকিয়ে উঠল। প্রশ্ন এড়াতে বলল, আমি এগুলো নিয়ে যাচ্ছি।
প্রেমের সংলাপ না পড়ে বই পড়ুন, কাজে আসবে। চাই না আমার কোনো কাজ। জেদ করছেন? না, জেদ করছি না আমি শুধু জানি একজনকে ভালোবাসি। থেমে যান। এনএসইউতে চান্স পাওয়ার ইচ্ছেটার একমাত্র কারণ যে আমি, সেটা খুব ভালো করেই জানি। এই সব পাগলামি বন্ধ করুন। এতে বিন্দুমাত্র লাভ হবে না, বরং যে চেয়ে নিজের ক্ষতি করছেন। অনিন্দিতা চোখ দুটো নামিয়ে নিল। নিজের দুর্বলতা দেখিয়ে কোনো লাভ নেই। পেছনে ফিরে নিয়ে বলল, আর পাগলামি করছি না। আমার এনএসইউতেই অ্যাডমিশন লাগবে, সেটা যে কারণেই হোক। নির্ভীকের প্রচণ্ড রাগ উঠে গেল। সমস্ত রাগ বইয়ের উপর উঠালো। বইগুলো দুমড়ে মুচকে নিয়ে চলে গেল। নির্ভীক চলে যেতেই চাপা কান্নায় ভেঙে পড়ল মেয়েটা। যে জায়গাটায় নির্ভীক দাঁড়িয়েছিল সে জায়গাটায় হাত বুলল। যে জায়গায় নির্ভীক হাত ছুঁড়েছিল সে জায়গায় ঠোঁট ছোঁয়ালো। চাঁদের আলোয় মেয়েটার মুখ উজ্জ্বল হয়ে গেছে। নির্ভীকের দাঁড়ানো জায়গায় শুয়ে রইল। পাগলামি ভালোবাসা হলো এক বিচিত্র অনুভূতির বড়সড় পাগলামি। অনি, এই অনি, মেঝেতে শুয়ে আছিস কেন মা? শরীর খারাপ করছে? অনি, এই অনি। মায়ের ডাকে চোখ পিটপিট করে তাকালো। মেঝেতে ঘুমানোর কারণে গলার এক পাশ লাল হয়ে আছে, সাথে গাল দুটো দাগ হয়েছে। হাই তুলে অনিন্দিতা বলল, কি হয়েছে আম্মু? এখানে শুয়েছিস কেন? কাল তো গরম ছিল না। তাহলে জ্বর হয়েছে নাকি? ঘুমের ঘোরে পড়ে যাসনি তোর? আম্মু একটু শান্ত হও। এমনি ভালো লাগছিল না, তাই শুয়েছিলাম। এখন বলো কি হয়েছে? মেঝে থেকে ওঠ আগে। তোর আব্বু এসেছে, তোর সাথে কথা বলতে চাচ্ছে। অনিন্দিতা উঠে দাঁড়ালো। ঘড়িতে তাকিয়ে দেখলো 9টা বাজে। কক্সবাজার থেকে এত সকাল সকাল এসে পড়লেন কি করে? যা ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা রেডি করছি। শাহানা চলে গেলেন। অনিন্দিতা বিছানা থেকে ফোন নিয়ে নির্ভীকের প্রোফাইল ঘাঁটল। 5 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল মানুষটা। অনিন্দিতার ভুরু বেঁকে গেল। ছেলেটা রাতে ঘুমায়নি নাকি? হঠাৎ করে অনিন্দিতার বুকে মোচড় দিয়ে উঠল। নির্ভীক কি কাউকে ভালোবাসে? 2 বছর আগে নির্ভীকের ডায়েরিতে তো তেমনি লেখা ছিল। আপু, এই আপু আর কতক্ষণ? হীরের কণ্ঠে ফোনটা রেখে দিল। ভাবনাগুলো নিয়েই বাথরুমে চলে আসলো। ফ্রেশ হয়ে এসে সোজা ড্রয়িং রুমে চলে আসলো। আরশাদ হক রিমোট দিয়ে টিভির চ্যানেল পাল্টাচ্ছে। অনিন্দিতাকে দেখে বলল, পাশে এসে বস অনি। অনিন্দিতা বসলো না। আরশাদ ভুরু কুঁচকে তাকালো। মেয়েটা কেমন চুপচাপ হয়ে গেছে। বাড়ি মাতিয়ে রাখা মেয়েটার এমন করুণ দশা কেন? কি হলো? কখন এলো আব্বু? কিছুক্ষণ আগে। ফ্লাইট করে এসেছো? ভাবলাম তাড়াতাড়ি আসা ও যাবে আর ভেজালও কম হবে। অনিন্দিতা একটু হাসল।
আরশাদ উঠে দাঁড়ালেন। মেয়ের মাথায় ছেলের হাত রেখে বললেন, তুমি তোমার সিদ্ধান্ত এখনো বদলাবে না? আমি এনএসইউতেই পড়তে চাই আব্বু। যদি টাকা নিয়ে চিন্তা করো তাহলে আমি পার্ট টাইম জব খুঁজে নিব। ছি মামুনি, আমি টাকা নিয়ে কেন চিন্তা করব? তোমার বাবার মধ্যবিত্ত হলেও এনএসইউতে পড়ানোর ক্ষমতা আছে। আমি এনএসইউতেই পড়তে চাই আব্বু। 1 বছর গ্যাপ যাওয়ায় আমার জন্য কোনো বিষয় না। কথাগুলো বলতে গিয়ে কেঁদে ফেললেন অনিন্দিতা। আরশাদ নিভে গেলেন। মেয়েকে 2 হাতে বুকে জড়িয়ে বললেন, আচ্ছা তাই হবে। আমি তোমার মাকে বুঝিয়ে বলবো। তুমি অ্যাডমিশনের জন্য মন দিয়ে পড়াশোনা করো, কেমন? ভোরবেলা উঠে পড়াশোনা করছিল অনিন্দিতা। এনএসইউতে চান্স পেয়েই ছাড়বে। নির্ভীক তাকে সাইলেন্ট চ্যালেঞ্জ করছেন। একবার হেরে গেলে তবে এবার হারব না। সব সময় নির্ভীকের জয় চাই। ও আজ নিজের জয় চাইছি। ভালোবাসাকে একটু দেখার জন্য এই তো এত কিছু করা। না হলে সপ্তাহ খানেক পর হয়ে গেলেও নির্ভীকের দেখা মিলে না। মাস পার হয়ে গেছে, ও কথা হয়নি। নির্ভীক ভার্সিটিতে পড়লে দিনে একবার হলেও দেখার সুযোগ মিলবে। গভীর মনোযোগে ব্যাঘাত ঘটালো। বেশ বিরক্ত হয়ে তাকালো অনিন্দিতা। আপু, একটা শাড়িটা পরিয়ে দিবেন প্লিজ? শাড়ি হাতে দাঁড়িয়ে আছে হীরা। অনিন্দিতা বেশ অবাক হলো। শাড়ি পরতে পছন্দ করে না হীর। কোন বিশেষ অনুষ্ঠান ছাড়া শাড়ি পরা হয় না তার। হঠাৎ করে শাড়ি কেন পরবি? তোর তো শাড়ি পছন্দ নয়। আরে সাদে কি শাড়ি পরছি? আজ তো আমাদের নবীনবরণ, কলেজের ফার্স্ট ডে, ভুলে গেলে? আজ নবীনবরণ? হ্যাঁ, একটু পরিয়ে দাও না প্লিজ। সবাই শাড়ি পরে আসবে। আচ্ছা আয়। হীরকে শাড়ি পরিয়ে দিল। তবে শাড়িটা বেশ পাতলা হওয়ায় শরীরের বেশ কিছু অংশ ফুটে উঠেছে। হীর একটু স্বাস্থ্যবান হওয়াতে শাড়িটা মোটা করে পরানো সম্ভব নয়। অনিন্দিতা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি আমার একটা শাড়ি নিয়ে আসছি। কিন্তু আমি কি পুরানো শাড়ি পরে অনুষ্ঠানে যাব? সমস্যা কোথায়? 2-1বারই তো পরেছি। না, আমি পুরানো শাড়ি পরে যাব না। সবাই আমাকে লেগ পুল করবে। হীর মন খারাপ করে নিজের ঘরে চলে গেল। অনিন্দিতার বেশ খারাপ লাগলো। দীর্ঘশ্বাস ফেলে কাবার্ড খুলল। একটা বক্স থেকে পার্পল রঙের শাড়ি বের করলো। শাড়িটা খুব পছন্দের, কখনো পরা হয়নি। নির্ভীকের পছন্দের রঙে কিনেছিল। ভেবেছিল নির্ভীক এর সাথে প্রথম ঘুরতে যাওয়ার সময় শাড়িটা পরবে। না, সেই ইচ্ছেটা হয়ে ওঠেনি আর। শখের জিনিস তো ঘরেই পুরনো হয়ে গেল। তার থেকে না হয় হীরেই পরল। শাড়িটা হাত বুলিয়ে মৃদু হাসলো অনিন্দিতা। আমার গল্প যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকুন বন্ধুরা। ধন্যবাদ।